তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আফ্রিকা কবিতা এই নিয়ে আজকে একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। যে সমস্ত ভাই ও বোনেরা দশম শ্রেণীতে পড়ছো এবং আফ্রিকা কবিতাটা বুঝতে পারছো না, তারা যদি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে আশা করা যায় যে এই ভিডিও থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা সেটা খুব সহজেই উত্তর দিতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আফ্রিকা। এই আফ্রিকা কবিতাটা শুরু করার আগে আমরা দু একটা কথা কিন্তু আমাদেরকে না জানলেই নয়। এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছে বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা নেওয়া হয়েছে পত্রপুট পত্রপুট এই কাব্যগ্রন্থ থেকে, আবার পরবর্তীতে সঞ্চয়িতাতে স্থান পেয়েছে। এবং এটা যদি আমরা দেখতে যাই যে এই কবিতাটার অনুরোধ করেছিলেন লেখার জন্য অমিয় চক্রবর্তী। অনুরোধ করেছিলেন কে? অমিয় চক্রবর্তী। কাকে অনুরোধ করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। অমিয় চক্রবর্তীর অনুরোধে 1937 সালের 8ই ফেব্রুয়ারি এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। প্রেক্ষাপটে লেখা। প্রেক্ষাপটটা হচ্ছে মুসোলিনির ইথিওপিয়া আক্রমণের প্রেক্ষাপটে। মুসোলিনির ইথিওপিয়া আক্রমণের প্রেক্ষাপটে এই কবিতাটা কিন্তু রচিত। তো এই যে জায়গাটা রয়েছে, আমাদের কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এর পাশাপাশি আমরা একটু আফ্রিকা কবিতার বিষয়বস্তুতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেই বিষয়টা যদি আমরা একটু বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটা সোজা হবে। তো দেখো, কবিতার শুরুতেই কবি আফ্রিকাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। আফ্রিকা, আমরা তো জানি আফ্রিকা একটা মহাদেশ। আমাদের 7টা মহাদেশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আফ্রিকা। এই আফ্রিকাকে নিয়ে স্রষ্টা যেন উদ্ভ্রান্ত। কে উদ্ভ্রান্ত? স্রষ্টা। কেন? কারণ স্রষ্টা যেভাবে চাইছেন সেভাবে আফ্রিকাকে পাচ্ছে না। ধরে নাও তুমি একটা ছবি এঁকেছো, সেই ছবিটা আঁকার পরে তোমার যদি মনের মতো না হয়, তুমি কি করবে? সেই ছবিটাকে তুমি মিটিয়ে দেবে, আবার নতুন ভাবে তৈরি করবে। ঠিক সেই রকমই স্রষ্টা আফ্রিকাকে যেভাবে চাইছেন সেভাবে পাচ্ছেন না, সেজন্য তিনি কি করছেন? তার নতুন সৃষ্টিকে বারবার কি করছেন? নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছেন। এবার আমরা দেখতে পাচ্ছি এটা কোন যুগে? আদিম যুগে। তাহলে স্রষ্টা যখন আদিম যুগে নিজের প্রতি অসন্তোষ, নিজের প্রতি মানে আমরা কাজটা তো আমি করছি, তাই স্রষ্টা এখানে নিজের প্রতি অসন্তোষ, আফ্রিকাকে যেভাবে চাইছেন সেভাবে পাচ্ছেন না, তাই তিনি কি করছেন? বারবার ভাঙা গড়া খেলায় লিপ্ত করেছে। তো এই যে আফ্রিকা, এই আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী ধরিত্রী এই যে শব্দগুলো রয়েছে, প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, আর ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী। তার মানে বোঝাই যাচ্ছে যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে? রুদ্র সমুদ্রের বাহু। তাহলে পৃথিবীর পূর্ব প্রান্তে আফ্রিকা রয়েছে, আর সেই আফ্রিকাকে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল এবং কি করলো? সেই আফ্রিকা, এই যে আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় কি করা হলো? রাখা হলো। বনস্পতির নিবিড় পাহারায়। ব্যাপারটা কিরকম একটু বলি। আফ্রিকা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন জঙ্গলাকীর্ণ একটা মহাদেশ। এখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছাতে পারে না, কারণ সেখানে বড় বড় গাছ রয়েছে। আর নিবিড় মানে কি? খুব ঘন। তাই বড় বড় ঘন ঘন গাছ রয়েছে, সেই কারণে সূর্যের আলো
ঠিকভাবে মাটিতে পৌঁছাতে পারে না। তাই আফ্রিকাকে কবি কৃপণ আলোর অন্তপুরের সঙ্গে তুলনা করছেন। কৃপণ আলোর অন্তপুর। তার মানে কৃপণ আমরা কখন বলি? যখন কেউ কিপটেমি করে। এখানে সূর্যের আলো যেন কিপটেমি করছে, ঠিকভাবে মাটি ভেদ করতে পারছে না। এই জন্য আফ্রিকার যে মাটি সেগুলো সবসময় স্যাঁতসেঁতে হয়ে থাকে, কারণ কি সবসময় স্যাঁতসেঁতে অবস্থা। তো এই যে ব্যাপারটা রয়েছে, এবার আফ্রিকা কি করছে দেখো। এই আফ্রিকা একা একা এখন কিন্তু সে কিন্তু মূল ভূখণ্ড থেকে ছিটকে গেছে। আফ্রিকা একা একা কি করেছে? দুর্গমের রহস্য সংগ্রহ করেছে। দুর্গমের রহস্য সে চিনেছিল জল, স্থল, আকাশ ও দুর্বোধের সংকেত। আকাশ দুর্বোধের সংকেত সে একা একাই কিন্তু এগুলো কিন্তু সে চিনতে পেরেছিল। তারপর কি হচ্ছে? আফ্রিকা হচ্ছে এখন একটা সদ্যজাত শিশু। আফ্রিকা হচ্ছে এখন সদ্যজাত শিশু। একটা শিশু যেমন আস্তে আস্তে সবকিছু শেখে, এটা চাঁদ, সূর্য, এটা মাটি, এটা বাতাস, এই যে আমরা ব্যাপারটা বাচ্চাদেরকে শিখাই, ঠিক সেই রকম আফ্রিকা যখন মূল ভূখণ্ড থেকে ছিটকে গেল, তখন আফ্রিকাও সদ্যজাত শিশুর মতে কি করেছে? জল, স্থল, আকাশ এই দুর্বোধের সংকেতগুলো শিখেছিল। আর এভাবেই দেখতে পাচ্ছে আফ্রিকা নিজেকে সবার থেকে আলাদা করে তুলে ধরেছে। কিন্তু তার এই যে রূপ, সৌন্দর্য, এই আফ্রিকার সম্পদ বেশি দিন আফ্রিকাবাসী লুকিয়ে রাখতে পারলো না। কেন পারলো না? তার কারণ আছে। দেখো, এবার কবিতার যে সেকেন্ড প্যারা, সেখানে বলা হচ্ছে হাই ছায়াবৃতা। আচ্ছা, হাই কথাটা আমরা কখন বলি বলো তো? বলতে পারবে? হাই ছায়াবৃতা কথাটা আমরা কখন বলি? হাই কথাটা একটা আফসোস বা অনুশোচনামূলক কিন্তু একটা শব্দ। হাই হাই মানে একটা অনুশোচনা। ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা, এটা কিন্তু তোমাদের সমাস আসতে পারে, ছায়া দ্বারা আবৃতা করণ তৎপুরুষ সমাস। তো এই যে ছায়াবৃতা কেন বলা হচ্ছে? কারণ আফ্রিকাকে এইভাবে ছায়ার মতো, ছাতার মতো ঢেকে রেখেছিল কে? বড় বড় গাছপালা। তার মানে আফ্রিকা এখন একটা সুরক্ষিত জায়গা আছে। কিন্তু এই আফ্রিকা নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারলো না কালো ঘোমটার নিচে। কালো ঘোমটা মানে কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখবে একটা হিজাব পরে যে সমস্ত মহিলারা, তারা হয়তো তাদের রূপ সৌন্দর্যটাকে কিসের মাধ্যমে লুকিয়ে রাখে? বোরখার মাধ্যমে। কিন্তু কোনো একজন অসৎ ছেলে যদি সেই বোরখার আড়ালে তার যে রূপ সৌন্দর্য সেটা যদি দেখে নেয়, তাহলে সে যেমন তার মধ্যে যেমন একটা লোভ লালসা জন্মায়, ঠিক সেই রকমই এখানেও কিন্তু সেটা হয়েছে। আফ্রিকার এই সম্পদ লুট করার তাদের যে লালসা, সেটা কিন্তু বেশি দিন আফ্রিকাবাসী লুকিয়ে রাখতে পারলো না। কারণ সেখানে থাবা বসাচ্ছে কারা? ইউরোপীয়রা। তাই লাইন আছে, এলো লোহার হাত করে নিয়ে। কারা? ইউরোপীয়রা এলো লোহার হাত করে নিয়ে। তার মানে ওরা কি খালি হাতে আসেনি? ওরা সাথে করে নিয়ে এসেছিল কি? লোহার হাত করে। তার মানে বোঝাই যাচ্ছে যে ওরা আমাদের উপর রাজত্ব করতে আসছে। এবার ওরা যখন এসেছিল তখন কিন্তু খুব ভালোভাবে এসেছিল, কিন্তু ওরা এসে এমন নির্মম অত্যাচার করলো যার রূপটা ছিল নেকড়ের থেকেও ভয়ানক। তার মানে পশুদের মতো আচরণ করেছিল কারা? নেকড়ের মতো আচরণ করেছিল সেই ইউরোপীয় মানুষরা। এরা কি করেছে? ইউরোপীয়রা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। এবং আমরা দেখতে পাই যে ইউরোপীয়রা এই এদের অত্যাচারে আকাশ বাতাসে শুধু একটাই শব্দ, ক্রন্দন। ক্রন্দন মানে কি? কান্না। আর সেই কান্নার ফলে চোখের জল আর রক্ত যেখানে ছিল ধুলো, সেই ধুলোটা কি হলো? কাদায় পরিণত হলো। বোঝা গেল? আচ্ছা, ধুলো কখন কাদা পরিণত হয়? যখন সেই জায়গাতে অনেক জল হয়ে যায়, তারপরে কাদা হয়, তাই না? তার মানে আফ্রিকাবাসীর চোখের জল আর রক্ত এই দুটো মিলে যে জায়গাটা ধুলো ছিল সেই জায়গাটা কাদা হয়ে গেল। এবার এই কাদার উপর দিয়ে ওরা যখন হেঁটে গেল, তখন তাদের যে জুতোর ছাপ, কাটা মারা যে জুতোর ছাপ, সেই ছাপটা কিন্তু সেই মাটিতে থেকে গেল। তুমি এখন যদি কোনো কাদার উপর দিয়ে হেঁটে যাও, নিশ্চয়ই তার একটা চিহ্ন থাকবে, পদচিহ্ন। এখানেও ঠিক সেটাই হয়েছিল। তো সেই চিহ্নটাকে এখানে কবি আফ্রিকার অপমানিত ইতিহাস বলে তুলনা করেছেন। তার মানে কি? তাদের একটা অপমানের ইতিহাসের চিহ্ন কিন্তু একটা এখানে থেকে গেল। তাই
আফ্রিকাবাসীর কাছে এটা একটা চিরকলঙ্কময় একটা অধ্যায়, চিরকলঙ্কের একটা দিন। তাই কিন্তু এখানে কিন্তু কবি কিন্তু এই কথাটা বলেছে। এবার এই যে জায়গাটা দেখলাম আফ্রিকা, তো দেখো এখানে আমি একটা মিডিলে একটা কি করেছি, সমুদ্র, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এখানে সমুদ্রের দুই পার, একটা এপার একটা হচ্ছে ওই পার, দুটো পার রয়েছে। এ পারটা হচ্ছে আফ্রিকা, আর এইটা হচ্ছে তাদের, তার মানে যারা এসে অত্যাচার করছে তাদের পাড়া। ঠিক আছে, এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পারছো? তো এখানে আমরা কি দেখছি, আফ্রিকাবাসীর ওপর অত্যাচার হচ্ছে দিন রাত, কিন্তু এখানে কি হচ্ছে, দয়াময় দেবতার নামে দিন রাত ঘন্টা বলছে। কার নামে? দয়াময় দেবতার নামে। সমুদ্রের ওই পারে ঠিক মুহূর্তের মধ্যে কি মন্দিরে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। আর এখানে শিশুদেরকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হচ্ছিল, তাই না? আর এদিকে কি হচ্ছে, শিশুরা খেলছিল মায়ের কোলে। তার মানে দেখো, একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিকে শিশুদেরকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আর একদিকে শিশুরা মায়ের কোলে খেলছে। আবার কি হচ্ছে, এদিকে অত্যাচারের শেষ নেই, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওইদিকে তোমার কবির সঙ্গীতে বেজে উঠেছে সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে বেজে উঠেছে সুন্দরের আরাধনা। তাহলে দেখো তো, একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা ঘটছে না? তো এখানে ঠিক সেটাই কিন্তু কবি কিন্তু ফুটিয়ে তুলেছে। তো সবশেষে কবি কি করছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন যে যুগান্তের কবিকে আহ্বান করছেন। এবং এখানে আমরা একটা শব্দ পাই, প্রদোষকাল। এই যে প্রদোষকাল, এই প্রদোষকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা। প্রদোষকাল মানে কি বললাম, সন্ধ্যাবেলা। এইটা কিন্তু একটু মাথায় রাখবে। আর প্রত্যুষ মানে হচ্ছে সকাল। এইটা যেহেতু এখানে নেই তবু আমি বলে দিলাম, প্রত্যুষ মানে হচ্ছে সকাল। এই প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাসে গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে আসলো জানো? পশুরা বেরিয়ে আসলো। এবং কবি বলতে চাইছেন, এসো যুগান্তের কবি, এসো যুগান্তের কবি। এই যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে বলছেন? মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন। কেন মানহারা বলেছে? মান হারিয়েছে যার, তার মানে মান হারানো হয়েছে কাদের? আফ্রিকার দেশবাসীদের। তো আফ্রিকাবাসীর মান সম্মান লুট করা হয়েছিল, সেখানে ধর্ষণ লুটপাট সবকিছু চালানো হয়েছিল। এবং সেই জন্য কবি যুগান্তের কবিকে, অর্থাৎ শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে কবি আহ্বান করছেন এবং বলছে, এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এবং অশুভ ধ্বনিতে ঘোষণা করা হোক দিনের অন্তিম কাল। তার মানে আজকেই হোক এর শেষ। আগামীর যে সকালটা উঠবে, নতুন আশার আলো, নতুন বার্তা নিয়ে আবার পৃথিবী সেজে উঠুক, আবার আফ্রিকাবাসী নতুন ভাবে ডানা মেলে উঠুক, তারই কিন্তু একটা কিন্তু বার্তা দিয়েছেন। আর সবশেষে আফ্রিকাবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, বলো ক্ষমা করো। তাহলে মোটামুটি কবিতার বিষয়বস্তুটা বুঝতে পেরেছো? যেহেতু আমরা বিষয়টাকে মোটামুটি বুঝলাম, এবার আমরা একটু লাইন বাই লাইন যদি বিষয়টাকে বুঝি তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। কারণ আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো লাইন থেকে কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন করতে পারে। তো চলো একবার দেখে নিই। সর্বপ্রথম বলি, এই যে আফ্রিকা শব্দটা আছে, এই আফ্রিকা কিন্তু মোট একবার ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। আফ্রিকা শব্দটি একবার রয়েছে, এটা কিন্তু প্রত্যেকে খাতায় লিখে নেবে। তো দেখো কি বলছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। কি বললো? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। তার মানে আদিম যুগ মানে সেই একটা সময়, অনেক দিন আগে। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, স্রষ্টা মানে ঈশ্বর, অসন্তোষ মানে কি, যে নিজের প্রতি সন্তুষ্ট না। তার মানে বোঝাই যাচ্ছে এখানে স্রষ্টা নিজের প্রতি সন্তুষ্ট নয়। কেন? দেখো কি বলছে, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টি, তার মানে এখানে লেখক মানে আমাদের স্রষ্টার সৃষ্টি হচ্ছে কি, আফ্রিকা। এই আফ্রিকাকে তিনি কি করছেন, বারবার বিধ্বস্ত করছেন। বিধ্বস্ত মানে কি, ভাঙছেন গড়ছেন, ভাঙছেন গড়ছেন, মানে বারবার তৈরি করছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা।
তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচী ধরিত্রীর বুকের থেকে। আমরা প্রাচী শব্দের অর্থ বলেছিলাম পূর্ব দিক, আর ধরিত্রী কথার অর্থ হচ্ছে পৃথিবী। তার মানে পৃথিবীর যে পূর্ব প্রান্ত রয়েছে সেই জায়গা থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। দেখো কি বলছে, বাঁধলে, তার মানে কি আফ্রিকাকে বাধা হলো কিসের মাধ্যমে? বনস্পতির নিবিড় পাহাড়। আর সেখানে বনস্পতি মানে কি? বড় বড় গাছ। এবং সেই জায়গায় কৃপণ আলোর অন্তপুর, অর্থাৎ সেখানে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারছে না অন্তরে। আফ্রিকার ভেতরে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারছে না, সেই জন্য কবি এখানে আলোকে কৃপণ আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কৃপণ বলতে কাকে বোঝানো হয়েছে? আলোকে। কেন? বুঝতেই পারছো, কারণ সেখানে সূর্যের আলো ঠিকভাবে মাটিতে পৌঁছাতে পারে না। বোঝা গেল? আচ্ছা বেশ। তারপরে কি বলছে দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। এই যে নিভৃতে, নিভৃতে মানে হচ্ছে গোপনে, একাকী। সে কি করেছিল? তুমি, এখানে তুমি কাকে? আফ্রিকা। তাহলে এখানে সেখানে নিভৃত অবকাশে তুমি, অর্থাৎ তুমি সেখানে একা একাই গোপনে গোপনে আফ্রিকা কি করেছিল? সংগ্রহ করেছিল কি? দুর্গমের রহস্য। তার মানে পৃথিবীতে ঝড় বৃষ্টি দুর্যোগ ভূমিকম্প সুনামি এগুলো নিয়ে তো আমাদের পৃথিবী, তো এর হাত থেকে আমরা নিজেরা কোনোদিনই বাঁচতে পারবো না। তাই আফ্রিকা কি করেছিল? এই জিনিসগুলোকে চিনতে শিখেছিল। তাই বলছে দেখো, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। তার মানে আফ্রিকা আগেই বুঝে নিত যে আজকে ঝড় হবে বৃষ্টি হবে। তার মানে কি? একটা পূর্ব একটা ধারণা। আমরা যেমন এখন যে কোনো ডিজিটালের মাধ্যমে জেনে নিই যে কবে বৃষ্টি হবে না হবে, এই বিষয়টা যেমন জানতে পারি, ঠিক সেই রকমই এখানেও কিন্তু আফ্রিকা আগে থেকেই বিষয়গুলো সংকেত পেয়ে যেত, একটা ইশারা বুঝে নিত যে হ্যাঁ আজকে কিছু একটা হতে চলেছে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আচ্ছা, এখানে আফ্রিকা যেহেতু নতুন ভাবে সৃষ্টি হয়েছে, এখানে আফ্রিকা হচ্ছে একটা সদ্যজাত শিশু। একটা শিশুকে যেমন শেখানো হয় আস্তে আস্তে সময়ের সাথে সাথে সে যখন সবকিছু বুঝে যায়, আফ্রিকাও ঠিক সেই রকমই তোমার চেতনাতীত মানে কি করেছিল? সবকিছু মন্ত্র জাগাচ্ছিল। তারপরে কি বলছে দেখো, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। ব্যাপারটা কিরকম একটা উদাহরণ দিই। বিদ্রুপ করছিলে ভীষণকে, কিসের ছদ্মবেশে? বিরূপ। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, ধরে না তুমি ভয় পেয়েছো, পরের লাইনে আছে দেখো, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। এই যে তিনটে লাইন আছে, তুমি যদি ভয় পেয়েছো, তুমি যদি ভয় পেয়ে আগে যদি গুটিয়ে যাও, তাহলে কিন্তু প্রতিপক্ষ কিন্তু কি করে? তোমাকে আরো ভয় দেখানোর চেষ্টা করে। ঠিক সেই রকমই এখানে আফ্রিকা যে ভয় পেয়েছে, কিন্তু সে ভয়কে জয় করতে চেয়েছিল। সেই জন্য বলছিল শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কিভাবে? বিরূপের ছদ্মবেশে। তার মানে কি? সে ভয় পেলেও নিজেকে ভয় প্রমাণ করেনি, সে সাহসের পরিচয় দিয়েছে। আফ্রিকা নিজেকে এই দুর্যোগের মধ্যেও সে নিজেকে কিভাবে বাঁচিয়ে রেখেছে, এই যে একটা সাহসের বার্তা, সেটা কিন্তু কবি কিন্তু এখানে দিয়েছেন। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। তার মানে বলতে চাইছে যে আফ্রিকাবাসী বিভীষিকা মানে, বিভীষিকা মানে একটা ভয়, আতঙ্ক, সেই প্রচন্ড মহিমার তাণ্ডব, তাণ্ডব মানে কি? ধ্বংসলীলা। আর দুন্দুভিনী নাদ এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তার মানে সেই বাদ্যযন্ত্রের একটা মধ্য দিয়ে কিন্তু কি করেছিল? এই প্রচন্ড মহিমাকে সে উগ্র করে রেখেছিল। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তার মানে বোঝাই যাচ্ছে যে আফ্রিকার এই যে সৌন্দর্যটা, সেটা কালো ঘোমটার নিচে লুক্কায়িত অবস্থায় ছিল, কিন্তু সেটা বেশি দিন থাকলো না। উপেক্ষার আবিল দৃষ্টিতে এরা এলো, ওরা লোহার হাত করে নিয়ে। কারা এলো? ইউরোপীয়রা। নখ যাদের তীক্ষ্ণ নেকড়ের চেয়েও ভয়ঙ্কর। মানে বলতে চাইছে যে তাদের নখ যেগুলো ছিল, পশুদের তো নখ একটা ধারালো হয়, তাদের থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল এই সমস্ত ইউরোপীয়রা। এলো মানুষ ধরার দল। মানুষ ধরা মানে বুঝতেই পারছো, সে সময় কিন্তু একটা তোমার কি বলতো, মানুষকে হাটে তুলে বিক্রি করা হতো, এবং তার উপর মানে আমরা যেমন ছাগল গরু বিক্রি করি না, ঠিক সেরকম ভাবে আফ্রিকাবাসীকে ধরে নিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। তো এখানে সেটাই বলছে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের। আমরা ইউরোপীয়দেরকে নিয়ে কতই না বলি, তারা ইউরোপীয়দেরকে নিয়ে কতই না বলি তারা কত সভ্য, কিন্তু তাদের এই আচরণ ছিল অসভ্যের মতো আচরণ।
সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। আর এভাবে তারা কি করেছিল, তাদের যে নেগেটিভ দিকগুলো সেগুলো তারা একটু একটু করে ফুটিয়ে তুলেছিল। তারা কতটা যে নির্লজ্জ হতে পারে তার একটা নগ্ন রূপ কিন্তু আমরা কিন্তু এখানে পেয়েছিলাম। তোমার ভাষাহীন ক্রন্দনে, ভাষাহীন মানে কি, ভাষার দ্বারা হীন, করণ তৎপুরুষ, সেটা কিন্তু একটা সমাস আসতে পারে। ক্রন্দন কথার অর্থ হচ্ছে কান্না। বাষ্পাকুল অরণ্য পথে, তার মানে বাচ্চাদের ভাষাহীন মানে কি, যারা ভাষায় প্রকাশ করতে পারে না, তার মানে বাচ্চারা, সেই বাচ্চাদের কান্না বাতাসে জঙ্গলে জঙ্গলে ভেসে বেড়াচ্ছে। পঙ্কিল হলো ধুলি, পঙ্কিল কথার অর্থ হচ্ছে কাদা, তার মানে ধুলোটা হলো কাদা তোমার রক্ত অশ্রুতে মিশে। রক্ত আর অশ্রু, অশ্রু মানে হচ্ছে চোখের জল, তার মানে চোখের জল আর রক্ত মিশে কি হলো, তোমার সেই জায়গাতে কাদা হয়ে গেল। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, এবং আমরা সেখানে দেখতে পাই যে সেই কাদার উপর দিয়ে ওরা তাদের যে কাটা মারা জুতোর ছাপ সেটা কিন্তু রেখে গেল। আর সেই জন্য কবি কিন্তু বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কবি কতটা ব্যথিত হয়েছেন এই লাইনটার মধ্যে দিয়ে সেটা কিন্তু বোঝাতে চাইছে। চিরচিহ্ন তার মানে কি, আফ্রিকার বুকে একটা চিরচিহ্নের দাগ দিয়ে গেল যেটা কখনো মিটবে না। সেই জন্য বলছে তোমার অপমানিত ইতিহাস, তার মানে আফ্রিকার বাসীর কাছে এটা একটা অপমানিত ইতিহাস, তাদের যে পায়ের পদচিহ্ন সেটা কিন্তু থেকে যাচ্ছে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে পুজোর ঘন্টা বাজছে, সকাল সন্ধ্যা দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। তার মানে আফ্রিকাবাসীর উপর একদিকে যেমন অত্যাচার চলছিল, ঠিক সেই মুহূর্তে তাদের পাড়াতে কি হচ্ছে, দয়াময় দেবতার নামে মন্দিরে মন্দিরে পুজোর ঘন্টা বাজছে, শিশুরা মায়ের কোলে খেলছে। আর এইদিকে কি হচ্ছিল, মায়ের কোল থেকে শিশুদেরকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হচ্ছিল, বিক্রি করে দেওয়া হচ্ছিল। তাই যে এই যে চোখের জল রক্ত এই সমস্ত বিষয়ে সবকিছু যেন কাদায় পরিণত হয়েছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, তার মানে সেখানেও যে কবি ছিল তা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং সেখানেও তাদের সুন্দরের আরাধনা কিন্তু বেজে উঠেছে। আজ যখন পশ্চিম দিগন্তে, দিক থেকে অন্ত, দিগন্ত দিক যোগ অন্ত, শুরু থেকে শেষ, অর্থাৎ পশ্চিম দিগন্তে প্রদোষকাল, এই যে প্রদোষকাল, প্রদোষকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাসে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, তাহলে গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো, পশুরা বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। তার মানে কবি সমস্ত যুগান্তের কবিকে আহ্বান করছেন, অর্থাৎ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আহ্বান করছেন এবং বলছেন এসো যুগান্তের কবি, আমরা সবাই এক হই এই আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অর্থাৎ যে সমস্ত আফ্রিকাবাসীর মান সম্মান হারিয়েছে, চলো আমরা সবাই গিয়ে সেই আফ্রিকাবাসীর পাশে দাঁড়াই এবং বলি, সেখানে গিয়ে বলছে বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। অন্ততপক্ষে এটাই আমাদের জন্য একটু নেই ভালো কাজ হোক, আমরা তো সারা জীবন খারাপ কাজই করলাম, তাহলে এটাই আমাদের কাছে একটা পুণ্যের বাণী হোক। সেই জন্য কবি কিন্তু বলেছে যে বলো ক্ষমা করো। তো এই হচ্ছে কবিতার লাইনের মূল বিষয়বস্তু। তো প্রত্যেকে আশা করি কবিতার লাইনটা বুঝতে পেরেছো। আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।